সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা এই সময়ের একটি খুব প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলতে চাই। সম্প্রতি সময় আমরা লক্ষ্য করেছি যে এই ঈদে বাড়ি ফেরা উপলক্ষে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও এই সময়ে কিন্তু অনেক ধরনের জরুরি ব্যবস্থার উদ্ভব হয়েছে, বা বিশেষ করে যারা হসপিটালে যারা অ্যাক্সিডেন্টের এবং ট্রমার আক্রান্ত হয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমভাবে চিকিৎসাধীন রয়েছেন। এবং যেই আমরা লঞ্চের যে অ্যাক্সিডেন্টের কথা দেখেছি, বাস ডুবির অ্যাক্সিডেন্টের কথা দেখেছি, প্রত্যেকটি জিনিসের সঙ্গে কিন্তু ইমার্জেন্সি মেডিসিন অথবা জরুরি সেবা একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সেই জায়গাটিতে আমরা কোথায় পৌঁছাতে পেরেছি? অ্যাকচুয়ালি যে সেবাটি ইমিডিয়েট দরকার সেটা কি আমরা প্রোভাইড করতে পারছি, অথবা যে হসপিটালগুলো রয়েছে সেখানে জরুরি সেবাটি কি সেই মানপূর্ণ হচ্ছে কিনা, এই সবগুলো বিষয় কিন্তু এখন আলোচনায়। এবং সম্প্রতি আমরা শুনেছি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ইমার্জেন্সি মেডিসিনের একটি সাবজেক্ট সম্প্রতি খোলা হচ্ছে এবং সেই ঘোষণা এসেছে এবং 5 জন রিক্রুট হয়েছে। সেটি একটি ভীষণ আশার বিষয়, আমাদেরকে আশান্বিত করেছে। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, বিশেষ করে বাংলাদেশ ইমার্জেন্সি মেডিসিন এবং জরুরি সেবার যে আমাদের প্রত্যাশা ছিল এবং বর্তমানে প্রাপ্তি এবং ভবিষ্যতে আমরা কোথায় যেতে চাই, এই বিষয়গুলো কথা বলবো। এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন, আমাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি, আমার সাথে বাইরে রয়েছেন প্রফেসর ABM জামাল, প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিন। আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ডক্টর রেজা আলী, অ্যাসোসিয়েট প্রফেসর এবং ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট ওয়েস্টার্ন ইউনিভার্সিটি সিডনি। আপনাকে স্বাগত ডক্টর রেজা। ডক্টর অমিত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমাদের সঙ্গে আলোচনায় আরও যুক্ত হচ্ছেন ডাক্তার গোলাম সরওয়ার। হি ইজ অ্যান ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট অ্যাট লোগান হসপিটাল, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। এবং বিশেষ করে উনি জেরিয়াট্রিক ইমার্জেন্সির উপরে বিশেষভাবে কাজ করে থাকেন। স্বাগত ডাক্তার গোলাম সরওয়ার। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আমার এই পাশ থেকে আরও যুক্ত হচ্ছে ডাক্তার রাসেল আহমেদ, যিনি ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট অ্যাট নেপিয়ান হসপিটাল, সিডনি। ডাক্তার রাসেল, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য। সর্বশেষ আমার সঙ্গে রয়েছেন ডাক্তার মোহাম্মদ পাবেল, ইজ অ্যান ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট অ্যাট ওয়েস্টমেড অ্যান্ড সিডনি চিলড্রেন হসপিটাল। বিশেষ করে বাচ্চাদের ইমার্জেন্সি মেডিসিন বা পেডিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিনের উপরে যিনি কাজ করে থাকেন। একই সঙ্গে প্রি হসপিটাল কেয়ার নর্থ যেটা আমাদের বলছি যে হসপিটাল কেয়ার যেটা রয়েছে, অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, এর সাথেও আপনি কাজ করে থাকেন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্ল্যানেটারি হেলথ একাডেমি এবং সুরক্ষার প্রতিদিনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য। আমরা আসলে আলোচনা শুরু করতে চাই। প্রথমেই আমাদের শুরুতেই আজকের প্রফেসর ABM জামাল, যিনি প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন বাংলাদেশ সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিন। আমরা খুব সংক্ষেপে জানতে চাই যে দীর্ঘ প্রায় 2010 সাল থেকে এই সোসাইটির যাত্রাটি শুরু, দীর্ঘ সময় পার করেছেন, এবং এই 16 বছরের মধ্যে বাংলাদেশের যে ইমার্জেন্সি মেডিসিন রয়েছে এবং তার প্রত্যাশা এবং প্রাপ্তি কতদূর পেয়েছি আমরা। ধন্যবাদ। যেহেতু আপনিও এই সোসাইটির সাথে যুক্ত, কাজে আপনি অনেকটা জানেন, তবুও দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমরা আসলে 10 সাল থেকে যেই মোটো নিয়ে আমরা এই সোসাইটিটা চালু করেছি, যে আমাদের এই ধারণাটা, অর্থাৎ ইমার্জেন্সি মেডিসিনের যে একটা আলাদা কেয়ার দরকার এবং প্রতিটা হাসপাতালে যেটা থাকা প্রয়োজন, এটা আমরা অনুভব করেছি। এবং অনুভব করার পরে আমরা আসলে এটা আমাদের বিভিন্ন হেলথ সেক্টরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটাকে সন্নিবেশ করার চেষ্টা করেছি। আমরা অনেকগুলো ওয়ার্কশপ করেছি, আমরা অনেকগুলো ডাক্তারদেরকে ট্রেন্ড আপ করেছি, আমরা কিছু ম্যাটেরিয়াল সাপোর্ট দিয়েছি বিভিন্ন সেন্টারে। এর বাইরে আমরা যেটা চেষ্টা করেছি যে আমরা কতগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্সও আয়োজন করেছি, যে কনফারেন্সগুলোতে আসলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আমাদের চিকিৎসক যারা অস্ট্রেলিয়া, ইউকেতে এবং ইউএসএতে কাজ করছেন ইমার্জেন্সি মেডিসিন নিয়ে, তাদেরকে আমরা ইনভলভ করে কিন্তু আমরা বেশ কতগুলো, আমরা এটাকে বলবো অ্যাওয়ারনেস তৈরি করার একটা প্রোগ্রাম করেছি। আমাদের সুদূরপ্রসারী লক্ষ্যটা যেটা, সেটা হচ্ছে যে আসলে আমাদের নিজস্ব উদ্যোগে নিজস্বভাবে বাংলাদেশের মানুষের জন্য ইমার্জেন্সি মেডিসিনের বিশেষজ্ঞ তৈরি করা। এবং সেটা করতে গেলে আমাদেরকে আসলে করতে হবে যে আমরা এখানে একটা স্ট্রাকচার্ড একটা কোর্স চালু করা, একটা সিস্টেম চালু করা, যে সিস্টেমের মধ্য দিয়ে আমাদের তরুণ চিকিৎসকরা এটাকে একটা ক্যারিয়ার হিসাবে নিতে পারবেন। সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমরা বেশ কিছুটা অগ্রসর হয়েছি। আপনি একটু আগেই বলেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে MD ইন ইমার্জেন্সি মেডিসিন তারা রিক্রুট করেছে, চালু করেছে। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনসের পক্ষ থেকেও আমরা উদ্যোগ নিয়েছি, আশা করি অচিরে আমরা ওখানে চালু করতে সক্ষম হব। তো এই সবগুলো মিলেই আসলে আমরা এগিয়ে যাচ্ছি ইমার্জেন্সি মেডিসিনের সাথে। একেবারে আমরা শুরুটা শুনলাম,
আমি ডক্টর রেজালে আপনার কাছে আসি যে আপনি দীর্ঘদিন থেকে অস্ট্রেলিয়ায় ইমার্জেন্সি মেডিসিনের উপরে লিড করছেন, অনেকগুলো হসপিটাল একসাথে লিড করেছেন, অনেক বিশেষজ্ঞ তৈরি করেছেন এবং নিজেও বাংলাদেশের এই যে ইমার্জেন্সির যে অবস্থাটি রয়েছে এর সাথে সময়ের সাথে সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। তা আজকের এই দিনে এসে অস্ট্রেলিয়া থেকে আপনারা একদল আমি বলবো যে একজন ইমার্জেন্সি ফিজিশিয়ানরা উড়ে এসেছেন আমাদের এখানে আজকে সহযোগিতা করার জন্য। আপনাদের এই প্রচেষ্টাটি আসলে কতখানি বাস্তবায়নের দিকে যাচ্ছে একটু শুনতে চাই। বাস্তবায়নের ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের বর্তমান সরকার নীতি নির্ধারক যারা আছেন তাদের সহযোগিতার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমি এক ধাপ পিছিয়ে আসতে চাই যে আমরা বাঙালি যারা বাংলাদেশি যারা বিদেশে কাজ করছি, অস্ট্রেলিয়াতে কাজ করছি, আমরা ওখানে কিন্তু উই আর ওয়ার্কিং অ্যাট এ ভেরি হাই লেভেল। আর আমাদের যারা আমরা যেসব কাজ করি ইট ইজ হাইলি ক্রেডিটেড অ্যান্ড অ্যাক্লেইমড ওভার দ্যাট। আমরা বিদেশে এত ভালো কাজ করি, দেশে আমরা কেন করতে পারছি না? কোয়েশ্চেন সেটা। আর আমরা চেষ্টা করছি, আপনি যেটা আগে বললেন 2010 সাল থেকে আমরা চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় এইবার আমরা পারবো। অনেক সময় বলে না দ্য ডাকস আর অ্যালাইন্ড, আমার কাছে মনে হচ্ছে এবার দ্য ডাকস হ্যাভ অ্যালাইন্ড। আমরা আমাদের পক্ষ থেকে যা যা করার ইমার্জেন্সি মেডিসিন, প্রি হসপিটাল, হসপিটাল, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অ্যান্ড হসপিটাল লেভেলে যা যা করার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। আমাদের সহযোগিতার হাত সবসময় খোলা থাকবে। এখন এবার প্রথমবারের মতো আমরা দেখছি যে আগ্রহ একটা এসছে যে ইমার্জেন্সি মেডিসিন ট্রেনিং প্রোগ্রামটাকে ফলপ্রসূ করার জন্য। তো এই জন্য আমরা মনাশ ইউনিভার্সিটির সাথে কাজ করছি। মনাশ ইউনিভার্সিটি প্রথমবারের মতো বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিন একটা সার্টিফিকেট প্রোগ্রাম শুরু করেছে। আমরা ওইটার ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি যে বাংলাদেশে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য চিকিৎসকদের কাছে। আমার দৃঢ় বিশ্বাস এইটা হচ্ছে কি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস হ্যাভিং প্রপার স্পেশালাইজেশন ইন ইমার্জেন্সি মেডিসিন। সো আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো আমরা 100% আশাভাগ যে এবার একটা অনেক কিছু হবে। সার্টিফিকেট প্রোগ্রাম শুরু হয়েছে, এমডি প্রোগ্রাম শুরু হয়েছে, যেটা লাস্ট 10 বছরে হয়নি, এবার হচ্ছে। সো স্টেপস উইল বি দেয়ার, আর আমাদের কোলাবোরেশন সবসময় থাকবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আগাবো। একেবারেই আপনারা মানে ফিজিক্যালি একেবারেই এর সাথে যুক্ত হয়েছেন এবং আশা করছি যে নিশ্চয়ই এই কোর্সটি ভবিষ্যতে আরও দ্রুততম গতিতে এগিয়ে যাবে। ডক্টর গোলাম সারওয়ার আপনার কাছে আসি, বিশেষ করে জেনেটিক ইমার্জেন্সি মেডিসিন নিয়ে কাজ করছেন, এই ব্যাপারটা নিয়ে তো অনেকে একটু কম ভাবে। যারা আসলে এজেড পার্সন রয়েছেন তাদের ইমার্জেন্সি কিন্তু অনেক বেশি হয়ে থাকে, সাধারণত অল্পতেই তারা অসুস্থ হয় এবং ইমার্জেন্সির প্রয়োজন হয়। আমাদেরকে যদি ইমার্জেন্সি এবং জেনেটিক ইমার্জেন্সি দুটি কনসেপ্টে যদি আমাদেরকে একটু বলেন, কারণ অনেকেরই ধারণা যে ইমার্জেন্সি মেডিসিন জরুরি হচ্ছে দ্রুত সেবাটাই বোধহয় একমাত্র সেটির লক্ষ্য। আসলে ইমার্জেন্সি মেডিসিনের যে স্কোপগুলো রয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। তো আসলে ইমার্জেন্সি মেডিসিন, জেনেটিক ইমার্জেন্সি মেডিসিন যেটা আমরা এখন নিয়ে কথা বলবো, এটা আসলে একটা পার্ট অফ দি অর ব্রাঞ্চ অফ দ্য ইমার্জেন্সি মেডিসিন। এখন দেখেন আমাদের পপুলেশন, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এখন বাংলাদেশে কত, হয়তো 73, 74। হ্যাঁ, আপনার 15, 20, 25 বছর আগে কিন্তু আরও কম ছিল। এক সময় হয়তো 40 ছিল, 50 ছিল। হ্যাঁ, আমাদের কিন্তু পপুলেশন কিন্তু বাড়তেছে এবং আমাদের যে ওল্ডার পপুলেশন যারা আছে, আমাদের এর সিনিয়র সিটিজেন যারা আছে, ওদের সংখ্যাটা কিন্তু বাড়তেছে। এটা কিন্তু সারা বিশ্বেই, হ্যাঁ, বিশ্বের কিছু কিছু দেশে এই ওল্ডার পপুলেশনের পার্সেন্টেজটা খুব দ্রুত হারে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমরা যখন একটা মেডিসিন শিখি, হ্যাঁ, আমরা হয়তো জেনারেল ফিজিশিয়ান হিসেবে যখন শিখি, যে সাবজেক্টই হোক, আমরা স্টাডি করি হয়তো একজন অ্যাডাল্ট, নর্মাল যেন অ্যাডাল্ট যার প্রাপ্তবয়স্ক মানুষের শরীর নিয়ে আমরা হয়তো পড়াশোনা করি। কিন্তু আপনার যখন বয়স হয়ে যায় আপনার শরীরে কিন্তু অনেক চেঞ্জ হয়, তাই না? আপনার হয়তো লাংসের ক্যাপাসিটি কমে যায়, আপনার হার্টের ক্যাপাসিটি কমে যায়, আপনার হার্ট রেট, আমি যখন নাকি বলতেছি যে না আমার বয়সে আমার হার্ট রেট হবে 60 থেকে 100, কিন্তু আপনি যখন বয়স হয়ে যাবে আপনার হার্ট রেট কিন্তু ওইটা কিন্তু আপনার জন্য নর্মাল নাও হতে পারে, তাই না? আপনার হার্ট রেট যদি 100 হয় এটা কিন্তু সিগনিফিকেন্ট অ্যাবনর্মাল। কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল যে শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, আমরা কিন্তু এটাকে কখনোই ফোকাস করি না। ব্লাড প্রেশার, আপনাদের ধরেন বয়স্ক রোগীরা যারা আছে ওদের ব্লাড প্রেশার নর্মালি সবারই কিন্তু একটু ব্লাড প্রেশার বেশি থাকে, তাই না? একজন বয়স্ক রোগী যদি ব্লাড প্রেশার 100 নিয়ে আসে, হ্যাঁ, তার একটু জ্বর আছে, আমাদের কাছে মনে হতে পারে 100 তো নর্মাল ব্লাড প্রেশার, হ্যাঁ, এটা আসলে কিছুই না।
কিন্তু আমরা কিন্তু এটা চিন্তা করি না যে এই বয়স্ক ভদ্রলোকটার হয়তো হাইপার টেনশন ছিল, তার ব্লাড প্রেশার ছিল আসলে নর্মালি 130 140 থাকে, তাহলে তার ব্লাড প্রেশার যদি 100 হয়ে যায় তার মানে হচ্ছে তার বডিতে কিছু একটা হচ্ছে, তার বডিতে হয়তো খুব সিরিয়াস একটা ইনফেকশন Issue হচ্ছে। একটা সেপসিস হচ্ছে, সেই কারণে তার ব্লাড প্রেশারটা আপনার ফল করতেছে। কিন্তু 100 যে রিকগনিশন করতে হবে এটাই হচ্ছে জেনেটিক মেডিসিনের একটা আইডিয়া। বিশেষ করে এই যে বয়সের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো, যে সেটাই। ধারাবাহিকতাগুলো, সেটাকেও অ্যাড্রেস করাটাও এটা গুরুত্বপূর্ণ। সেটাই একটি- address করতে হবে, একেবারেই হ্যাঁ, খুব চমৎকার সেটাই। করে বলেছেন, আমরা নিশ্চয়ই কথা বলবো। তার আগে আমি আসতে চাই ডাক্তার মোহাম্মদ পাভেল, আপনার কাছে আসতে চাই। বিশেষ করে প্রি হসপিটাল যে অ্যাম্বুলেন্স সার্ভিসের সাথে আপনি জড়িত রয়েছেন, নর্থ সাউথ ওয়েলস প্রি হসপিটাল কেয়ারের সাথে, আমাদেরকে প্রি হসপিটাল কেয়ারটা সম্পর্কে একটু বলুন। বিশেষ করে একটা রোগী যখন বাসা অসুস্থ হয়, সেটা স্ট্রোক হতে পারে, সেটা একটা অ্যাকিউট এমআই হতে পারে, বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, হসপিটাল আনার আগ পর্যন্ত কিছু করণীয় রয়েছে কিনা এবং সেটা কিভাবে করেন আপনারা? এমার্জেন্সির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেই গোল্ডেন আওয়ার, যেখানে বাসায় বা রাস্তাঘাটে বা স্পেশালি আমাদের গ্রামে এগ্রিকালচার ইনজুরি বা আপনার সাপে কাটা যে অনুষ্ঠান প্রবলেমগুলো হয়। সো প্রি হসপিটাল কেয়ারটা হচ্ছে বেসিক্যালি আমরা বাংলাদেশে ডেভেলপ করতে চাই, যেখানে একটা প্রি হসপিটাল অ্যাম্বুলেন্স সিস্টেম থাকবে, যার সাথে প্যারামেডিক্স অ্যাসোসিয়েটেড থাকবে বা এমার্জেন্সি ট্রেনিং, যাতে যে মুহূর্তেই এই সমস্যাটা হবে সেখান থেকে আমরা যেন ট্রিটমেন্টটা শুরু করতে পারি। তো এটার একটা প্ল্যান আমি আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে করেছি। প্ল্যান অনুযায়ী আমরা যেমন আমাদের যে প্রি হসপিটাল সিস্টেমটাকে আমরা আরবান এবং রুরাল দুই ভাগে ভাগ করতে পারি। আমাদের যদি আমরা আরবান কমিউনিটি নিয়ে কথা বলি, আমাদের উই ক্যান হ্যাভ আমাদের একটা সেন্ট্রাল ডিসপ্যাচ নাম্বার থাকতে পারে, অ্যান্ড দেন আমরা এটাকে ডিভিশনালি ভাগ করতে পারি। আমাদের প্রায় 56টা ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইন্ডিভিজুয়াল টিম থাকতে পারে, এবং আমরা ডিস্ট্রিক্ট অনুযায়ী আমরা ভাগ করে দিতে পারি কী পরিমাণ আমাদের ফ্লিট বা অ্যাম্বুলেন্স থাকবে, অ্যান্ড দেন উই ক্যান অ্যালোকেট আমাদের প্যারামেডিক্স। আর এই সিস্টেমটা কাজ করবে একটা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ডিভাইস এবং জিপিএস এর মাধ্যমে, যেখানে যার কোনো সমস্যা, আমার সাপোজ আমার হাত এখন বুকে ব্যথা হয়েছে, আমি একটা নির্দিষ্ট নাম্বারে 999-এ ডায়াল করলাম, কলটা আসার পর আমি থাকি বগুড়াতে, আমার বগুড়া জেলা হসপিটাল থেকে কল আসলো যে আমি অমুক অ্যাড্রেসে যে আমার অ্যাম্বুলেন্সটা যেতে হবে। তো ওইখানকার যে জেলা হসপিটাল সিস্টেমটা, ওইটাকে আমরা একটা জোনাল ডিসপ্যাচে ভাগ করতে পারি, কারণ বাংলাদেশের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রসপেক্ট হচ্ছে ট্রাফিক, কাছে কোন হসপিটাল আছে। তো যখন আমরা এই জোনাল ডিসপ্যাচগুলো জানতে পারবো, তখন ওই জোন থেকে আমরা অ্যাম্বুলেন্সগুলো ওই বাসায় পাঠিয়ে একজন প্যারামেডিক্স থাকবে যে ওই ইনিশিয়াল ট্রিটমেন্টটা দিতে পারবে ওই গোল্ডেন আওয়ারে। সো ইটস এ হিউজ ইম্প্যাক্ট একটা মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে, এবং স্পেশালি আমাদের দেশের এই সিস্টেমটা একদমই নাই, কোনো স্ট্রাকচার্ড ওয়ে নাই। অ্যান্ড উই আর ভেরি গ্ল্যাড আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি খুবই আশাবাদী যে এই সিস্টেমটাকে কীভাবে ডেভেলপ করা যায়, এবং সেখান থেকে স্পেশালি আমরা যারা অস্ট্রেলিয়াতে আছি আমরা এটা নিয়ে কাজ করছি। আর গ্রামের ক্ষেত্রে যেটা আছে সেটা অনেকটা কনসেপ্ট হচ্ছে ফ্রম কমিউনিটি টু ক্লিনিক, এটা বলতে পারেন আপনি হুইল অফ লাইফ, প্রাণের চাকা। সো ইটস লাইক আপনি গ্রামে কোনো হয়তো একটা গ্রামে আপনি 100 লোককে ট্রেনিং করলেন, তারা কমিউনিটি ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করলো। দিস ইজ এ ভেরি রিসেন্ট প্রুভেন মেথড ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে এই কমিউনিটি ফার্স্ট রেসপন্ডারের মাধ্যমে, যেহেতু গ্রামে এরকমভাবে প্যারামেডিক্স পাঠানো যায় না, কিন্তু ওরা একটা প্রাথমিক চিকিৎসা দিতে পারে, এবং দেওয়ার পর ওরাও একটা সিঙ্গেল ডিসপ্যাচ নাম্বারে কল করলো ওই ডিস্ট্রিক্টের পার্টিকুলার নাম্বারে। এবং গ্রামে যেহেতু বড় অ্যাম্বুলেন্স পাঠানো সম্ভব না, তো আমরা দুটা ওয়েতে চিন্তা করতে পারি। একটা হচ্ছে ট্রাইসাইকেল মোটরাইজড যে স্কুটারগুলো আছে ওগুলোকে আমরা কনভার্ট করতে পারি, আর সেকেন্ডলি হচ্ছে আমরা মোটরসাইকেল ইউজ করতে পারি। এই মেথডটা আফ্রিকান কিছু কান্ট্রিতে এবং আরও কিছু সাউথ আমেরিকান কান্ট্রিতে রিসেন্টলি অ্যাপ্লাইড করেছে, এবং দেখা গেছে যে এতে প্রায় 20% পিপলের মরবিডিটি এবং মর্টালিটি রেট বাড়ে, উইচ ইজ কাইন্ড অফ লাইক আ হিউজ ইম্প্যাক্ট আমাদের দেশের সোশিও ইকোনমিক কন্ডিশনের ক্ষেত্রে। একেবারে আমাদের সাথে যেটা আমরা লাক্সই প্রযুক্তি বা মানানসই, যেটা আমাদের রিয়েলিটির সাথে যেটা মানানসই, যে হঠাৎ করে হয়তো এত অ্যাম্বুলেন্স তৈরি করা পসিবল সম্ভব না। কারণ আমরা আমাদের নিজস্ব যে স্ট্রাকচার যা আছে এটাকে জাস্ট একটু রিস্ট্রাকচার করে, একটু হালকা ট্রেনিং করে ওই জায়গার পরিপ্রেক্ষিতে আমরা সেটআপ করে শুরু করতে পারি। আমরা সম্প্রতি শুনেছি যে অনেক স্বাস্থ্যকর্মী হয়তো সামনে নিয়োগ দেওয়া হবে প্রায় 1 লাখের মতো, চিন্তা করছে যে হয়তো এই বিষয়টা সেখানে সম্পৃক্ত হতে পারে। ইনশাআল্লাহ উই আর ভেরি হোপফুল। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর পাভেল। আমি এবার আসতে চাই ডক্টর রাসেল, আপনার কাছে রাসেল আহমেদ। আপনি নেপিয়ান হসপিটালে আছেন অ্যাজ এন ইমার্জেন্সি স্পেশালিস্ট। আমরা জানতে চাই আসলে মানে প্রেক্ষাপটটি তো ভিন্ন, যে আপনি অস্ট্রেলিয়ায় সিডনিতে কাজ করছেন, এটা বাংলাদেশ, আমরা যে ঢাকাকেই ধরে থাকি, তাহলে বড় কি পার্থক্যগুলো আপনার কাছে চোখে ধরা পড়ে, যে ওখানকার এই যে চিকিৎসা ব্যবস্থা, জরুরি চিকিৎসা ব্যবস্থার সাথে আমরা কোথায় আছি, এই জায়গাটিকে শুধু একটু বলুন। থ্যাংক ইউ অমিত।
So I think the main difference is the system and the way of thinking. So emergency medicine in Australia, I mean, it starts as Dr. Pavel said, it starts from the hospital. জি। So when someone said I got chest pain, আমার বুকে ব্যথা হচ্ছে, তখন সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে যায় ওখানে। তো অ্যাম্বুলেন্স চলে যায়, তখন রুগীটা চলে আসলে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, তখন সাথে সাথে যেটা করা হয়, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আমরা সব উইড সি এভরি আদার পেশেন্ট, লাইক বুকে ব্যথা হতে পারে, তার পেটে ব্যথা হতে পারে। তো আমি বুকে ব্যথার কথা বলি। তো যখন ইমার্জেন্সিতে আসলো, তখন সাথে সাথে আমরা যেটা করি, একজন ডাক্তার তাকে দেখলো, তাকে ট্রায়াস করা হলো যে তার বুকে ব্যথা হচ্ছে, সাথে সাথে সিস্টেমটা হলো 10 মিনিটের ভিতরে তার ইসিজি হতে হবে, এটা নিয়ম। এবং এটা মোস্ট অফ দ্য হসপিটাল দে হ্যাভ টু ডু ইট উইদিন 10 মিনিটস, দে হ্যাভ টু হ্যাভ এন ইসিজি। সো ইসিজিটা ধরা পড়লো যে তার অ্যাকিউট এমআই বা হার্ট অ্যাটাক হচ্ছে। রাইট। তো সাথে সাথে পেশেন্টটাকে অ্যাসপিরিন দেওয়া হলো, সাথে সাথে তার অন্য আরও যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো ইনিশিয়েট করা হলো, এবং সাথে সাথে ইন্টারভেনশনাল যে কার্ডিওলজিস্ট আছে তাদেরকে বলা হলো যে পেশেন্ট ইজ হ্যাভিং এ হার্ট অ্যাটাক। সো দে প্রিপেয়ার দ্য ক্যাথ ল্যাব and patient goes for angiogram and get a stent. So these things happen within 30 to 60 minutes. So time is very critical for any emergency. Right. So I think this is the big difference from Australia and I think back in Dhaka, that we go to emergency, we say বুকে ব্যথা নিয়ে গেলাম ইমার্জেন্সিতে, বললো ওকে তুমি কার্ডিওলজি ওয়ার্ডে যাও। বাট দিস গোয়িং টু দ্য কার্ডিওলজি ওয়ার্ডে যেতে যেতে আমার হয়তো আরও 1 ঘন্টা টাইম লাগলো। এই 1 ঘন্টা টাইমে কিন্তু পেশেন্ট রোগী চলে যেতে পারতো ক্যাথ ল্যাবে, এবং তার এনজিওগ্রাম হয়তো শুরু হয়ে যেতে পারতো। কারণ যদি তার ইমার্জেন্সিতে এটা ডায়াগনোসিস হতো, কিন্তু তার ডায়াগনোসিসের জন্য ওয়েট করতেছে সে কার্ডিওলজি ওয়ার্ডে যাওয়ার জন্য। অথবা যদি ডায়াগনোস হয়েও থাকে, তাহলে এটার যে প্রসিডিউর বা সময়টা সেটা অনেক ইমিডিয়েট যে বেশি। ট্রিটমেন্টগুলো এগুলো কিছুই হচ্ছে না, এগুলো সময় সবগুলো হলো, তো যার ফলে পেশেন্টের অনেক সময় আউটকাম ভালো হচ্ছে না, পেশেন্ট মারা যাচ্ছে। এবং তো এটা হলো আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট ডিফারেন্স, বড় একটা ডিফারেন্স, যে এটা টাইম বাউন্ড ক্রিটিক্যাল কেয়ার যেগুলো রয়েছে সেগুলো সময়ের সাথে আসলে চলা এবং সেই ব্যবস্থাপনাটি করা। আমি ফিরে আসবো ডক্টর রাসেল আপনার কাছে। আমি তার আগে আমাদের একেবারে প্রফেসর ইবিএম জামাল আপনার কাছে একটু আসি। আমরা তো অনেকগুলো কথা শুনলাম, বিশেষ করে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে ব্যবধানটি রয়েছে সেটা অনেক ব্যবধান আমরা ধরে নিচ্ছি, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে তো আসলে জরুরি চিকিৎসা ব্যবস্থাটি অনেক আগেই আসলে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং আপনারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, ঢাকা মেডিকেলে কাজ করেছেন, অন্যান্য জায়গায় নীতি নির্ধারক ভূমিকা কাজ করেছেন। তো এই সেবাটি আসলে এত বেশি কেন মানে দেরি হলো, মানে আমাদের বুঝতে কেন এত সময় লাগলো? এবং এই জরুরি বা ইমার্জেন্সি মেডিসিনটা আসলে আলাদা একটা স্পেশালিটি, এই রিকগনিশনটা অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যে এটাকে আলাদা এন্টিটি দেওয়ার জন্য। এটা কেন হচ্ছে? আমাদের মানসিকতার সমস্যা নাকি আমাদের লজিস্টিক্স কোনো প্রবলেম রয়েছে? হ্যাঁ, ইতিমধ্যে যে আলোচনাগুলো হলো, আমরা যে অস্ট্রেলিয়ার সিনারিওগুলো জানলাম আর কি, সেখানে দেখা যাচ্ছে যে আসলে ইমার্জেন্সি সার্ভিস পাওয়ার জন্য পেশেন্ট কিন্তু হাসপাতালে আসছে না, বেশিরভাগ ক্ষেত্রে হেলথ সার্ভিসের কোনো একটা অংশ পেশেন্টের কাছে চলে যাচ্ছে বা তাকে নিয়ে আসছে এবং ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছে। অথবা সে ট্রিটমেন্ট শুরু মানে এভাবে যে হয়তো অ্যাবসলিউট যেই এসেনশিয়াল যে ট্রিটমেন্টটা সেটা শুরু করতে একটু সময় নিচ্ছে, বাট তার জন্য যে প্রিপারেশন সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাম্বুলেন্সে ওঠা মাত্রই, প্যারামেডিক যাওয়া মাত্রই কিন্তু তার কোনো না কোনোভাবে সে কিন্তু আন্ডার ট্রিটমেন্ট কাভারেজে চলে যাচ্ছে। কিন্তু আমাদের কনসেপ্টটা আসলে আমরা এখনও ঠিক ওই আগের কনসেপ্টে রয়ে গেছি, যে আমরা ধরেই নেই যে আমরা একটা পশ্চা সাজিয়ে বসে থাকবো একটা হাসপাতালে, একটা কর্নারে একটা ইমার্জেন্সি সেট আপ করবো, রুগী সেখানে অসুস্থ হয়ে আসবে, আসার পরে আমরা চিকিৎসা শুরু করব। এই কনসেপ্ট থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে যে যেখানেই সে অসুস্থ হয়ে পড়েছেন, ঠিক সেই জায়গাতেই আমাদের হেলথ সেক্টরের কেউ না কেউ তাকে অ্যাটেন্ড করতে গিয়েছেন, কেউ না কেউ তাকে ওই মোমেন্টে ওই জায়গাটাতে প্রয়োজনীয় সাপোর্ট দিয়েছেন। এটা কিন্তু শুধু প্রি হসপিটাল না, এই যে কমিউনিকেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যাওয়ারনেস, এই যে অ্যালার্ট করা, এই যে রেডি করে দেওয়া, এই যে উনি যেমন বললেন যে ক্যাথল্যাব কিন্তু রেডি, যে ক্যাথল্যাব কিন্তু অলরেডি ইনফর্মড যে 15 মিনিটস পরে একটা পেশেন্টকে পিসিআই করতে হবে। তো এই যে জিনিসটা, এটা আমাদের আসলে কনসেপ্টটা যতটা বেশি লজিস্টিক, যতটা বেশি এক্সপার্টাইজ, তার চেয়ে বেশি কিন্তু আসলে আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করতে হবে। এবং এই সিস্টেমটা ডেভেলপ করা আমাদের জন্য এখনও অনেকটা ইজি হয়ে গেছে, কারণ আপনি জানেন যে একটা ডিজিটাল এক্সপ্লোরেশন কিন্তু আমাদের দেশে হয়ে গেছে। এখন প্রত্যেকটা মানুষের হাতে এবং গ্রামের সাধারণ মানুষের হাতেও কিন্তু একটা মোবাইল, শুধু না, আমি যদি বলি যে একটা ডিজিটাল সিস্টেমের আন্ডারে সে চলে গেছে, ট্যাব চলে গেছে, ল্যাপটপ ইউজ করছে, কাজেই তার জন্য অ্যাক্সেসটা দেওয়াটা খুব কঠিন।
আবার এই ব্যাপারে আমি আরেকটু জিনিস যোগ করব যে আমরা কিন্তু খুব সাকসেসফুলি কোভিড ম্যানেজ করেছি। তো কোভিডের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা এইভাবে যদি কনভার্ট করতে পারি, ট্রমার ক্ষেত্রে কনভার্ট করতে পারি, বার্নের ক্ষেত্রে কনভার্ট করতে পারি, একটা ইমার্জেন্সি এমআই স্ট্রোকের ক্ষেত্রে কনভার্ট করতে পারি ওই এক্সপিরিয়েন্সটা, তাহলে কিন্তু আমরা অনেকগুলো মানুষকে আসলে অনেক জি দ্রুততার সেই সাথে উদ্যোগ কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ প্রফেসর জামাল। আমি ডক্টর রেজা আপনার কাছে একটু আসতে চাই, মানে একেবারে খুব বেসিক একটা বিষয় যে যে চ্যালেঞ্জগুলো মানে আপনি ফিল করেন যে ওখানে বসে অস্ট্রেলিয়া থেকে নিশ্চয়ই আপনার মন মাঝে মাঝে কাঁদে, যাহা যদি এর চেয়ে ভালো অবস্থাটি তৈরি হতো, বা আপনি বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্সে এসেছেন, দেখেন যে এই পরিবর্তনগুলো প্রয়োজন। মূল চ্যালেঞ্জগুলো কী কী এবং কী কী পরিবর্তন আমরা শুরু করতে পারি ইমার্জেন্সির যে মূল জায়গাটিতে যাওয়ার জন্য, সেট আপটি করার জন্য? ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি ইমার্জেন্সি মেডিসিন বা ইমার্জেন্সি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে যা লাগবে আমি বিশ্বাস করি বাংলাদেশে অলরেডি এক্সিস্টেন্ট। কিছু জিনিস নাই কিন্তু বেসিক জিনিস আছে। সো আপনি যদি দুই ভাগে ভাগ করেন, একটা হলো কি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের হসপিটাল আছে, হসপিটালে ইমার্জেন্সি মেডিসিন এস্টাবলিশ করার জায়গা আছে, আমাদের ইনফরমেশন সিস্টেম আছে, সো আইটি অ্যাট সাম ফর্ম আছে। প্রফেসর জামাল যেটা বলছিলেন যে সবার হাতে ফোন আছে, সো দের ইজ অ্যান আইটি সিস্টেম। আমাদের কি নেই, এই সিস্টেমগুলোতে যারা কাজ করে ওদের নো হাউটা নেই। ডাক্তারকে দোষ দিয়ে লাভ নেই, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যে নার্স কাজ করে ওকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমরা তাদেরকে শিখাইনি হাউ টু ম্যানেজ আ পেশেন্ট ইন এন ইমার্জেন্সি সিনারিও বা ইমার্জেন্সি মেডিসিন সিস্টেমটা কীভাবে কাজ করে। সো আমাদের দরকার হলো গিয়ে ট্রেনিং, আমাদের দরকার হলো গিয়ে কোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালস ওয়ার্কিং ইন দিস ইনফ্রাস্ট্রাকচার, বাট মোর ইম্পর্টেন্টলি আমাদের ইমার্জেন্সি মেডিকেল সিস্টেমের যে ইনভিজিবল ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা বলি প্রোটোকলস অ্যান্ড প্রসিজার্স, ওই জিনিসগুলো এস্টাবলিশ করতে হবে। ওই জিনিসগুলো একটা কাগজে আমি লিখে দিতে পারি, কিন্তু কে ফলো করবে, কীভাবে ফলো করবে ওই জ্ঞানটা থাকতে হবে। সেই জন্য আমাদের ট্রেনিংটা দরকার। সো আমরা যদি ট্রেনিংটা সর্ট আউট করতে পারি, সাথে সাথে আপনি ইনভিজিবল ইনফ্রাস্ট্রাকচারটা প্রোটোকল অ্যান্ড প্রসিজার্সগুলো চলে আসলেন। ডক্টর রাসেল যেটা বললেন যে কার্ডিয়াক পাথওয়ে, ডক্টর পাভেল যেটা বললেন যে প্রি হসপিটাল পাথওয়ে, এগুলো সবই কিন্তু আমাদের ইনভিজিবল ইনফ্রাস্ট্রাকচার প্রোটোকল প্রসিজারের মধ্যে আছে। ওইগুলো তখন আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করলে সাথে সাথে আপনি ইউ অলরেডি গট দ্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আপনি তখন ক্লিনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা পেয়ে গেলেন। পেশেন্ট যদি ইমার্জেন্সিতে স্টেবিলাইজ করার পরে তারপরে এন্ড রেজাল্টে সে হয়তো কার্ডিয়াক ওয়ার্ডে গেল, অথবা থিয়েটারে গেল, অথবা তাকে ডিসচার্জ করে দেওয়া হলো, যে কারণেই হোক চলে গেল। তো এরকম অনেক প্রসিজার আছে, আপনার সেপসিস বলেন, স্ট্রোক প্রোটোকল বলেন, চেস্ট পেইন প্রোটোকল বলেন, এগুলো ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। সো দ্য ডিফারেন্স যেটা বলছেন বুঝতে পারছেন তো, খালি ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে আছে। আমরা যেই ইনফ্রাস্ট্রাকচার আছে এটাতে আমরা কাজ করতে পারবো। প্রি হসপিটালটা ছাড়া ওইটা একটু ডেভেলপ করতে হবে, আমাদের ওয়ার্কফোর্সটা ডেভেলপ করতে হবে। আমাদের ওই ওয়ার্কফোর্সটা ডেভেলপ করে ফেললে আমরা কিন্তু খুব কম টাইমের মধ্যে ইমার্জেন্সি সিস্টেমটা শুরু করতে পারি। তো আপনি যদি রোড ম্যাপের কথা বলেন, রোড ম্যাপের কথা যদি বলেন, আপনি শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, আপনি লং টার্ম যদি বলেন আমি ইমার্জেন্সি মেডিসিন ডেভেলপ করতে চাই, ইমার্জেন্সি মেডিসিন সিস্টেম ডেভেলপ করতে চাই বাংলাদেশে, দ্যাট উইল বি সাস্টেইনেবল, যেটা আমাদের জনসাধারণের জন্য সুবিধা হবে, উপকার করবে। তাহলে 2 বছরের মধ্যে শর্ট টার্ম ইয়ে করেন। আপনি এই যেটা বললাম, আপনার সিস্টেম তো অলরেডি আছে, আপনি ট্রেনিংটা ইমপ্রুভ করেন উইদিন দ্য ফার্স্ট 2 ইয়ার্স। তারপরে 2 থেকে 5 বছরের মধ্যে আপনি ইনফ্রাস্ট্রাকচারটা আরেকটু ডেভেলপ করেন আর প্রোটোকলগুলো শুরু করেন। তারপরে 5 ইয়ার্স অনওয়ার্ডস আপনি ইউ এনহ্যান্স হোয়াট ইউভ অলরেডি ডান। তো এটা তো একজনের মুখের হবে না। মাই সাজেশন উড বি, আপনারা বাংলাদেশে হোয়াট উই শুড ডু ইজ হ্যাভ আ হাই লেভেল কমিটি, যেখানে উই ক্যান কাম অ্যান্ড সিট ডাউন অ্যান্ড টক অ্যাবাউট what are the things that we need to do immediately, and what can be in the medium term and in the long term. তারপরে ওই রিকমেন্ডেশনগুলো আমাদের নীতি নির্ধারকদের কাছে দিয়ে ওনারা যদি এগ্রি করেন, তখন we need to go to implementation. পুরো জিনিসটা টার্ন অ্যারাউন্ড আপনি শুনলে হয়তো ভাববেন যে ওইটা অনেক লম্বা সময়, পুরো জিনিসটা টার্ন অ্যারাউন্ড কিন্তু 8 সপ্তাহে সম্ভব, 8 উইকস, এটা সম্ভব। আমাদের যেটা দরকার হলো গিয়ে এখন যেই একটা গুডউইল এসছে, এই গুডউইলটাকে ইউজ করে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা। সো আবার বলছি,
ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, ইন্টেলেকচুয়াল ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করলেই আমরা ম্যান পাওয়ার তৈরি করতে হবে আর এবং যারা আসলে একটা ক্যারিয়ার পাথওয়ে থাকতে হবে, যারা আসলে ইমার্জেন্সি মেডিসিনে থাকবে। আর ওই ক্যারিয়ার পাথওয়ের জন্য আপনাকে আমি আশ্বাস দিতে পারি যে আমরা যারা অস্ট্রেলিয়ায় আছি, ইংল্যান্ডে আছি, আমেরিকায় আছি, আমাদের যেসব কলেজ আছে, ইমার্জেন্সি মেডিসিন কলেজ আছে এইসব দেশে, তাদের থ্রুতে আমরা একটু এখানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্সে ওদেরকে আমরা নিয়ে আসতে পারি। যেরকম মনাশ ইউনিভার্সিটি রিসেন্টলি এসছে, মনাশ ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম ইমার্জেন্সি মেডিসিন সার্টিফিকেট প্রোগ্রাম শুরু করেছে। আমাদের 30 জন স্টুডেন্ট অলরেডি এই প্রোগ্রামের থ্রুতে পাশ করবে হোপফুলি আগামীকাল। আর সেকেন্ড ব্যাচে 30 জন স্টুডেন্ট কিন্তু শুরু করলো আজকে। সো এটা অনগোয়িং হবে। সো আমাদের অলরেডি একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো সরকারের উচিত তাহলে এই ট্রেনিং প্রোগ্রামটাকে ইউজ করা। আর বিএমইউ থেকে এমডি প্রোগ্রামটা শুরু হচ্ছে। আমরা ওখানে কথা দিয়ে এসেছি আজকে যে আমরা ওদেরকে সাহায্য করব, ইন দ্য সেন্স যে ওদের পড়াশোনার ব্যাপারে আমরা অবদান করব। সো হোপফুলি আপনি উইদিন শর্ট টার্ম, উইদিন 2 years, they should see a difference coming through. একদম, আমরা সেই প্রত্যাশাই রাখছি, নিশ্চয়ই ইমার্জেন্সি প্রত্যাশাতেই। আমি ডক্টর গোলাম সাওয়ার আপনার কাছে আসি। স্ট্রোক, বিশেষ করে যে আপনি যারা জেরিয়াট্রিক বা ওল্ডার পিপলদের নিয়ে কাজ করছেন, তাদের জন্য স্ট্রোক একটি খুব মারাত্মক সমস্যা। বিশেষ করে আমরা সম্প্রতি দেখেছি, এবং অনেকেই হয়তো জানেনও না যে স্ট্রোকটিকে যদি ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায় তাহলে এটা অনেক ভালো চিকিৎসা রয়েছে, সুচিকিৎসা রয়েছে। স্ট্রোক প্রোটোকল সম্পর্কে আপনাদের ওখানে আসলে কি করেন এবং আমাদের এখানে আসলে আমাদের কি করা উচিত? ধন্যবাদ। আই থিঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা আসলে অ্যাওয়ারনেস, স্ট্রোকের সবচেয়ে আগে যে অ্যাওয়ারনেস, যে পাবলিক অ্যাওয়ারনেস অ্যাজ ওয়েল, যে আসলে স্ট্রোক কখন হলো, ওরা এটা কীভাবে বুঝবে। এবং এক্ষেত্রে ইমার্জেন্সি ফিজিশিয়ানের রোলটি কি? হ্যাঁ, ইমার্জেন্সি ফিজিশিয়ানের রোলটা হচ্ছে আসলে দেখেন, পুরো ইমার্জেন্সি ফিজিশিয়ানের রোলটা বলতে গেলে এই যে প্রি হসপিটাল চলে আসে আবার, হ্যাঁ, যে স্ট্রোক রিকগনাইজ করে হসপিটালে নিয়ে আসার পরে তারপরে আপনার ডিপেন্ড করে যে আপনি কোন ফ্যাসিলিটিতে আছেন, তাই না? আপনার বাংলাদেশের রুরালে আছেন নাকি সিটিতে আছেন। হয়তো বাংলাদেশে কিছু অ্যাডভান্স হসপিটাল আছে যেখানে নাকি এখন থ্রম্বোলাইসিস হচ্ছে, হয়তো আপনার ক্লট-রিট্রিভালও হয়, আরও কিছু অ্যাডভান্স বাংলাদেশে হয়তো শুরু হয়নি, হয়তো হবে ভবিষ্যতে। কিন্তু আপনার বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষটা কিন্তু এই সার্ভিসটা পায় না, তাই না? স্ট্রোক কিন্তু তাদের হচ্ছে এখন প্রপারলি রিকগনাইজ করে তাদেরকে যেভাবে ডায়াগনোসিস করতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে যে থ্রম্বোলাইসিস যে সুযোগ সুবিধাটা, এটা আস্তে আস্তে আপনার কিছু জেলা পর্যায়ে হসপিটালগুলো নিয়ে যেতে হবে। একদম। এখন এটা যদি নিয়ে যেতে হয়, আপনার থ্রম্বোলাইসিস দেওয়ার আগে কিন্তু আপনার সিটি স্ক্যান করা লাগবে, তাই না? আপনি দেখতে হবে আপনার কোনো ব্লিডিং আছে কিনা। এখন থ্রম্বোলাইসিস হয়তো 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে করলে, আরও কিছু এক্সটেন্ডেড লাইসিস ক্রাইটেরিয়া আছে, 4.5 ঘন্টার মধ্যে করলে এটা আপনার একটা ভালো বেনিফিট পাওয়া যায়। কিন্তু আপনার যদি ওই গোল্ডেন আওয়ারটা যদি আপনি মিস করেন, হ্যাঁ, দ্যার ইজ নো বেনিফিট, দ্যাট উড বি মোর হার্ম। এখন এই গোল্ডেন আওয়ারটা ধরতে হলে আপনার প্রি হসপিটাল রিকগনিশন একটা অনেক বড় ব্যাপার, পাবলিক অ্যাওয়ারনেস অনেক বড় একটা ব্যাপার। হসপিটালে আসবেন, আসার পরে আপনার যে সিটি স্ক্যানের পেশেন্টকে ঢুকাতে হবে ইমিডিয়েটলি, দ্যাট মিনস আপনার সিটি স্ক্যান থাকতে হবে। মানে একটা যে ডোর টু সিটি টাইম এবং যে ডোর টু সিটি টাইম থাকবে, ডোর টু আপনার নিডল টাইম থাকবে, হ্যাঁ, এগুলা সবগুলা কিন্তু আপনার ইন্টিগ্রেট করতে হবে, হ্যাঁ, করে তারপরে আপনার ধরেন লাইসিস না, আপনার যে আরও যেই অন্য ট্রিটমেন্টগুলো হয়, আপনার যদি ক্লট-রিট্রিভাল বলি ফিউচারে যদি আসে, কিন্তু লাইসিস যেটা আছে বাংলাদেশের ধরেন স্ট্রোকে তো অবশ্যই লাগবে, কিন্তু আপনার এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার, কিন্তু সিটি স্ক্যান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। সেটা অনেক ক্ষেত্রে এখন জেলা পর্যায়ে সিটি স্ক্যান মেশিন সিটি স্ক্যান চলে গেছে, কিন্তু আপনার ওই সময়টা যে এত তাড়াতাড়ি করে, এবং শুধু সিটি স্ক্যান করলে হবে না, কিন্তু আপনার রিপোর্ট দিতে হবে, তাই না? প্রশিক্ষিত যে এটা পরবর্তী অবজারভেশন এবং প্রশিক্ষিত জনবল এটা দরকার, এবং তার জন্য ইমার্জেন্সি ফিজিশিয়ান খুব জরুরিভাবে। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তারপর আমি এমআই নিয়ে আরেকটু বলি। হ্যাঁ, জাস্ট রিসেন্টলি আমি বাংলাদেশে আসার পরই শুনলাম যে একজন জেলা পর্যায়ে, একজন ভালো জেলায়, আসলে ঢাকার কাছাকাছি একটা জেলায় এরকম একটা ঘটনা হয়েছে যে এমআই নিয়ে আসছে, তো ডিউটি ডক্টর তাকে চিকিৎসা দিয়েছে, কিন্তু এখানে কিন্তু তাকে থ্রম্বোলাইসিসও করা যেত, হ্যাঁ। তো এখন কেন করা হয়নি সেটা হয়তো জুনিয়র ডক্টর ছিল, হয়তো হি ডাজন্ট নো হাউ টু ডু ইট, হয়তো ওইরকম একটা যে প্রোটোকল, যে আবার আমরা আবার ওইখানে চলে আসি যে ওই প্রোটোকলটা তার নাই, যে রোগীটা আসতে যাকে থ্রম্বোলাইসিস করতে হবে, রয়েছে তার সিসিইউ প্রয়োজন হতে পারে, এই জায়গায় হয়তো ঢাকায় পাঠিয়ে দিচ্ছে, রেফার করে দিচ্ছে, কিন্তু রেফার যে যাবে অ্যাম্বুলেন্সে যাচ্ছে শুধু অক্সিজেন দিয়ে, কিন্তু এখানে কিন্তু ট্রেন কোনো লোক নাই। আপনার যদি রেফারেলে আপনার ধরেন একটা ডিফিব্রিলেটর থাকতো, একজন ট্রেন নার্সও থাকতো, হ্যাঁ, আপনার অটোমেটেড যে ডিফিব্রিলেটর যদি আছে সেগুলো যদি থাকতো, এটা কিন্তু চিকিৎসা করা যেত। অবশ্যই, এবং এই ক্ষেত্রে যে কোনো ধরনের যে অ্যারিথমিয়া
ম্যানেজ করার মতো হ্যাঁ, যে হ্যাঁ। বিষয়টি, এবং সিপিআর বিষয়টি আমরা নিয়ে আসবো, তবে CPR এখানে বিষয়টা, খুব সেটাই, গুরুত্বপূর্ণ সব ইন্টিগ্রেটেড। খুব রয়েছে। ডাক্তার পাভেল, আমি আপনার কাছেই আসি বিশেষ করে সিপিআর নিয়ে। প্রি হসপিটাল কেয়ারের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, যে একটা পেশেন্ট যখন কার্ডিয়াক অ্যারেস্টে যায়, এবং এই বেসিক লাইফ সাপোর্ট, বিশেষ করে চোকিং এবং কার্ডিয়াক অ্যারেস্ট, এটা সবারই কিন্তু মানে জানা থাকা উচিত, কারণ কে কখন এটার মধ্যে পড়বে কেউ জানে না। এই জায়গাটিতে আমরা যদিও কাজ করে যাচ্ছি, কিন্তু যে পিপল অ্যাওয়ারনেস বা এই যে মানুষের যে সচেতনতা, এই জায়গাটিকে বাড়ানোর ভীষণ প্রয়োজন রয়েছে, এবং ইমার্জেন্সির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রয়েছে। সেটাকে যদি আমাদেরকে একটু ইলাবোরেট করতে হয়। আমি খুব পজিটিভ মাইন্ডেড, এবং আমি অ্যাজ এ এমার্জেন্সি ফিজিশিয়ান আমি সবসময় টিম ওয়ার্কে বিশ্বাসী। সো আমার মনে হয় যে এই যে যদি আপনি সিপিআর কোর্সের কথা বলেন বা অ্যাওয়ারনেসের কথা বলেন, আমি সবসময় বলবো এটা শুরু করা উচিত ফ্রম দ্য প্রাইমারি লেভেল, স্পেশালি স্কুল কলেজের একেবারেই শুরু থেকে যে আমাদের আগে আমি এইচএসসি করেছি প্রায় কবে 1999। তো তখন আমি দেখেছিলাম আমাদের এরকম ছিল না, বাট অস্ট্রেলিয়ান স্কুল কলেজগুলোতে আছে যে ক্লাস 9-10 বাচ্চাদেরকে এরকম হাফ ডে একটা কোর্স করানো হয়, খুব সিম্পল থিং, যে কিভাবে চেস্ট কম্প্রেশনটা দেওয়া যাবে, চোকিং হয়েছে কিভাবে বাচ্চাটাকে ধরতে হবে, কোন নাম্বারে ফোন কল করতে হবে। এবং এটার জন্য যে হিউজ ইনভেস্টমেন্ট বা হিউজ ট্রেনিং বা অনেক কিছু না, এটা জাস্ট দরকার একটা স্ট্রাকচার্ড ওয়ে, যে আমরা কিভাবে ডিস্ট্রিক্ট লেভেলে, স্কুল লেভেলে এরকম একটা হাফ ডে কর্মসূচি রাখতে পারি। অ্যান্ড দেন আমরা যদি লোকাল কমিউনিটিতে ইনভলভ করি, যে কমিউনিটি বিভিন্ন যে ক্লাব সোসাইটিগুলো আছে, যে থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যারা আছে, যারা ইয়াং, ইভেন দোকানদার, ইভেন মেকানিক, ওদেরকেও যদি আমরা এই কাজের মধ্যে নিয়ে আসি, যে একটা ফার্স্ট এইড ছোট্ট একটা কোর্স হাফ এন আওয়ার, তাহলে আমরা এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারবো, যে তাদেরকে বোঝাতে পারবো যে দিস ইজ দ্য সিম্পল থিংস যেটা আমাদের মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। আর অফকোর্স এখানে যে ট্রেনিং পিরিয়ড দরকার বা যে জিনিসগুলো দরকার, এগুলো আমরা খুব ভালো করে জানি যে WHO আমাদেরকে সাহায্য করে, দে হ্যাভ ডিফারেন্ট ফান্ড। সো এখানে আমাদের গভর্নমেন্টেরও যে খুব একটা ফান্ডে প্রেশার পড়বে তা না, তাদের স্ট্রাকচার্ড কোর্স করা আছে, তাদের কোর্স ম্যাটেরিয়াল আছে, এবং তাদের ট্রেন পিপল আছে। সো এদেরকে যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে সরকারি পর্যায় থেকে এই জিনিসগুলো খুব সহজভাবে করা যাবে। এতে বাজেট বা অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কারো মানে স্টেক হোল্ডারদের খুব একটা বাধা বা কিভাবে এটা ম্যানেজ করে সেটা থাকবে না। একেবারেই খুবই সুন্দর করে বলেছেন। আমি আসতে চাই ডাক্তার রাসেল আপনার কাছে একটু, যে একটু ভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে যে ইমার্জেন্সির কনসেপ্টটা অনেকের কাছে আসলে পরিষ্কার নয়। অনেকেই যারা স্পেশালিস্ট রয়েছে তারা মনে করে এটা তো আমারই পার্ট, যেটা তারা করছেন, আপনারা করছেন। ইমার্জেন্সির এই যে ব্যারিয়ারটি রয়েছে, মানে কত দূর পর্যন্ত আপনারা একটা পেশেন্টকে ম্যানেজ করে থাকেন? ইউ ম্যানেজ অল কাইন্ড অফ পেশেন্ট, অল সর্ট অফ পেশেন্ট? In Australia, where you Right. I mean, we manage every kind of patient. So basically, our job is to patient cardiac arrest নিয়ে আসলো, যেটা বলেন, এই cardiac arrest পেশেন্টের we do complete resuscitation. Right. So we go through each and every part. Why this পেশেন্টের কেন cardiac arrest হলো? So immediate blood test, immediate ultrasound. We do lot of ultrasound now. Right. খুব bedside ultrasound করি। তারপরে আল্ট্রাসাউন্ডে যদি তার দেখা যায় যে তার কোনো রিভার্সিবল কোনো কজ থাকে, সেগুলোকে ইমিডিয়েটলি অ্যাটেন্ড করা হয়। সো এই যে জিনিসগুলো, এটা কিন্তু ইট ইজ ভেরি টাইম ক্রিটিক্যাল। সো তারপরে যদি কোনো রিভার্সিবল কজ না পেলাম বা রিসাসিটেশন করে পেশেন্টটা ব্যাক করলো, আমরা হার্টবিট পেলাম, ব্লাড প্রেশার খুঁজে পেলাম, তারপরে এই পেশেন্ট এখন তাহলে কি, তাহলে এই পেশেন্ট হয়তো পরবর্তী স্টেপটা, তো পেশেন্ট কিন্তু স্টেবিলাইজটা করলাম আমরা ইমার্জেন্সি। তার মানে স্টেবিলাইজ করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো পেশেন্টকে। সো এবং রিসাসিটেশন, ইমিডিয়েট রিসাসিটেশন, কারণ দিস উইল এফেক্ট দ্য হোল the next few days of, Right. is the patient going to survive or going to die? So this immediate few hours is very important. So we do all these things in emergency. একদম একদম। The immediate what with the পেশেন্টের ইমিডিয়েট কী লাগবে সেটাই হলো করা হয়, এবং পেশেন্টকে অন্য সাব স্পেশালিটির জন্য যে উই হ্যাভ এ ডায়াগনোসিস, দিস ইজ দ্য প্রবলেম, ওকে, তারা তখন ওই পেশেন্টে নিয়ে আরো নেক্সট স্টেপগুলোতে টেক ওভার করে। তার মানে একে সহযোগী, মানে ইনিশিয়াল রিসাসিটেশন এবং স্টেবিলাইজেশন, এটা আসলে মূল লক্ষ্য, এবং পরবর্তীতে পেশেন্টটাকে আমি কি এখানে একটা জিনিস অবশ্যই যে রিসাসিটেশন স্টেবিলাইজেশন সুপার ইম্পর্টেন্ট, কিন্তু আরেকটা জিনিস যেটা হয় যে ইমার্জেন্সি মেডিসিনে আমরা কাজ করি হলো কি টোটালি আনডিফারেন্সিয়েটেড পেশেন্ট। তো আপনি বুকে ব্যথা নাকি পেটে ব্যথা নিয়ে আসছেন, এই পেটে ব্যথার যে নিয়ে আসছেন, এটা কি
পেটের কোনো অঙ্গের প্রবলেমে ব্যথা হচ্ছে নাকি বুকের কোনো অঙ্গের ব্যথা ব্যথা হচ্ছে। হচ্ছে। সো এরকম অনেক হতে পারে যে গল ব্লাডারে আমি ভাবছি যে অ্যাপিগ্যাস্ট্রিক পেন নিয়ে আসছে পেটের উপরে ব্যথা, তার গল ব্লাডার প্রবলেম, সে ব্যথার ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, হ্যাঁ। কিন্তু এটা হার্ট অ্যাটাকের জন্য হতে পারে। জি। সো এই যে আনডিফারেন্সিয়েটেড পেশেন্টটাকে ডিফারেন্সিয়েট Differentiate করা। করার এই স্কিলটা ইজ ইউনিক। এটা একেবারে। ইমার্জেন্সি স্পেশালাইজেশন আপনাকে এটা শেখাবে যে আনডিফারেন্সিয়েটেড পেশেন্টকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, স্টেবিলাইজ করব। এখন সার্জনের কাজ হচ্ছে গিয়ে এই কলিসিস্টাইটিস হোক বা বিলিয়ারি কলিক হোক, এমফায়ামা হোক, এই পেশেন্টটাকে ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। আর কার্ডিওলজিস্টের কাজ হচ্ছে গিয়ে কার্ডিয়াক কমপ্লিকেশনগুলো, তার এই হার্ট অ্যাটাক যেটা হয়েছে এইটার ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। বাট আপনি যদি একজন কার্ডিওলজিস্টকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে বসেন, সেখানে কিন্তু বুকে ব্যথার চিন্তা করবে, আর সার্জনকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে বসেন, সে খালি গল ব্লাডারের চিন্তা করবে। একেবারে মানে এই জায়গাটিতে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের সাথে আমি একটু যুক্ত করতে চাই, সম্প্রতি আপনারা হয়তো শুনেছেন আমাদের বরেণ্য ক্রিকেটার তামিম ইকবাল কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন এবং তার যে রিসাসিটেশনটি হয়েছিল সমগ্র দেশে এবং বিশ্বে আলোচনা হয়েছে। তার যে রিসাসিটেশন হয়েছিল তার যে জায়গাটি সেটা ছিল কেপিজে স্পেশালিস্ট হসপিটাল। সেই হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডক্টর রাজীব হাসান আমাদের সাথে আজকে যুক্ত আছেন। আমরা ইমার্জেন্সির এই যে এই আমব্রেলা তার মধ্যে রাজীবকে আমরা যুক্ত করতে চাই। ডক্টর রাজীব, স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি ধন্যবাদ অমিত ভাই, ভালো আছেন? জি ভালো আছি। আমি একটু সেই অভিজ্ঞতাটার কথা শুনতে চাই। আজকে আমরা ইমার্জেন্সির খুব বরেণ্য কিছু স্পেশালিস্টদের নিয়ে আমরা বসেছি যে বাংলাদেশের ইমার্জেন্সির বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য। একই সঙ্গে আপনারা একটা চমৎকার কাজ করেছেন, যেটা আমরা নিজেরাও দেখেছি। কেপিজে স্পেশাল হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট রয়েছে এবং তাদের যারা প্যারামেডিক্স এবং ডক্টর রয়েছে তারা দে ডিড এ ওয়ান্ডারফুল জব তামিম ইকবালের সময়, এবং যেটা প্রোটোকল অনুযায়ী যেভাবে করা দরকার সেভাবে করেছেন। সেই কনসেপ্টটা আপনারা কিভাবে তৈরি করেছেন? কেপিজে স্পেশাল এটা ঢাকার বাইরের একটি হসপিটাল, যেটা কাশিমপুর গাজীপুরে অবস্থিত, সেখানে এই সেট আপটা কিভাবে করেছেন? ধন্যবাদ আমাকে আজকে এখানে যুক্ত করার জন্য। আসলে ইমার্জেন্সি মেডিসিন তো একটা টার্সিয়ারি লেভেল হসপিটালের জন্য একেবারেই জরুরি একটা বিভাগ। আমরা এই হাসপাতাল তো আসলে 2014 সাল থেকে শুরু, এবং এটা কেপিজে হেলথ কেয়ার বারহাট মালয়েশিয়া একটা হসপিটাল and healthcare chain in Malaysia, one of the most popular এবং one of the most popular private sector hospital in Malaysia, throughout Malaysia. তো ওনাদের যেই একটা চেইন হিসেবেই আমাদের এখানে যাত্রা শুরু, ঢাকাতে যাত্রা শুরু। তো যেহেতু আমরা মালয়েশিয়ান সিস্টেমটাকে ফলো করতেছিলাম, তো আমরা হাসপাতালটা শুরুই করেছিলাম যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট দিয়ে। সো ফ্রম দ্য ভেরি বিগিনিং আসলে আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে খুবই সচেতন ছিলাম। আর আরেকটা যেটা কম্পোনেন্ট আমাদের এখানে কাজ করেছে সেটা হচ্ছে যে এই আমাদের যে হসপিটালের অবস্থানটা, এটা একদম আউটস্কার্ট অফ দি ঢাকা আর কি, এমন একটা জায়গায় যার আশেপাশে আসলে খুব হাসপাতাল খুব একটা নেই, আর একেবারে হাইওয়ের পাশে, ঢাকা ইপিজেড এর পাশে, সো এবং বিকেএসপিরও থেকে খুব কাছে। তো এই কারণে আসলে আমাদের প্রথম থেকে চিন্তা ভাবনা ছিল যে হাইওয়ের পাশে যেহেতু অ্যাক্সিডেন্টের কেস আসলে খুব হয়তো আসবে, আমাদের এখানেই প্রথম হয়তো আসবে, এই জন্য হাসপাতালের শুরুটাই ছিল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ওপেনিং এর মাধ্যমে। সো ইমার্জেন্সি ডিপার্টমেন্ট শুরু থেকে আমাদের যথেষ্ট শক্তিশালী। আমরা এখানে ট্রায়াজ করে পেশেন্টকে ইয়েলো জোন, রেড জোন এবং গ্রিন জোন এভাবে ভাগ করেই আসলে চিকিৎসাটা চলে। আর যথেষ্ট ম্যান পাওয়ার আছে এবং আমরা তাদেরকে ওয়েল ট্রেন রাখি, রিহার্সাল করি এবং রেসপন্ড করার চেষ্টা করি যখন আমাদের হাসপাতালে আসে তখন। তামিমের ঘটনাটা তো আসলে আমাদের 14 সাল থেকে যেই ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে হাসপাতালের যে একটু ম্যাচুরিটি অর্জন খানিকটা হয়েছে, আমি বলবো না যে আমি মানে নিজেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এভাবে বলবো না, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দি ইমার্জেন্সি মেডিসিন, নট অনলি দি হসপিটাল মেডিসিন, প্রি হসপিটাল অনেক কিছু থাকে, সেই চেইনের কথা বলবো না, কিন্তু অ্যাটলিস্ট আমরা আমাদের লেভেলে যথেষ্ট ট্রাই করার চেষ্টা করছি আর কি। তো তামিমের ঘটনাটা আমাদের মনে হয় যে সেই ট্রায়াল অ্যান্ড এররই একটা সাকসেসফুল স্টোরি মাত্র। আরো ধরেন ডে টু ডে আমরা বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, আমরা তাদেরকে সার্ভ করি, বাট এটা একটা ন্যাশনাল ইন্টারেস্টে, একটা ন্যাশনাল ইভেন্টের মতোই আসলে হয়ে গেছে। এবং আমি বলবো আল্লাহর একটা যথেষ্ট রহমত ছিল যে টাইমলি আমরা তামিমকে পেয়েছিলাম এবং আমরা উইদাউট এনি হেসিটেশন আমরা আমাদের কাজগুলো করতে সমর্থ হয়েছি। প্লাস হচ্ছে ওনাদের যারা ছিলেন আর কি, যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন, যারা ডিসিশন মেকার ছিলেন, তারাও খুব প্রম্পটলি ডিসিশনটা দিয়েছেন, উইচ ইজ ভেরি ভাইটাল সামটাইমস, কারণ তারা কিন্তু
ডিলে করেন নাই। আমরা যখনই বলছি যে ওনাকে আমরা ক্যাথল্যাবে নিতে চাই, ওনারা বলেছেন যা কিছু করা লাগে করেন, অ্যান্ড দে সাইন্ড এভরি কনসেন্ট পেপারস। সো ওনার ঘটনাটা আসলে বাংলাদেশে হাজার হাজার ঘটনার মধ্যে একটা। এরকম প্রাইমারি পিসিআই তো ডেইলি হচ্ছে অনেক জায়গায়। সো খুব খুব যে ডিফিকাল্ট, মানে মেডিকেল সায়েন্সে খুব ডিফিকাল্ট কোনো কাজ ছিল এই কথা বলবো না, বাট যেহেতু আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, একটা ন্যাশনাল প্রেশার, এক্সপেকটেশনের প্রেশার আমাদের উপরে ছিল। বাট ওই সময়টায় আসলে গোটা টিমের একটাই জিনিস কাজ করতেছিল, যে ওয়ান মোর পেশেন্ট অ্যান্ড ওয়ান মোর পিসিআই, এরকমই একটা আসলে অ্যাটেম্প ছিল। পরবর্তীতে আসলে ফলাফলটা ভালো হওয়াতে আমার মনে হয়েছে যে আমরা আমাদের জাতির একটা এক্সপেকটেশন রাখতে পেরেছি। একেবারে। জি, থ্যাংক ইউ রাজীব। আমরা আপনার কাছে আসবো আবার, তার আগে আমি খুব সংক্ষিপ্তভাবে প্রফেসর জামাল আপনার কাছে একটু আসতে জি, চাই। এই ঘটনার থেকে আমরা কিন্তু একটা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে যে আসলে কনফিডেন্সটা দিতে হবে জি, এবং আস্থাটা রাখতে এবং হবে। training এবং যারা- এই যে যারা- তামিমের ঘটনা ও যেটা বললো, ওখানে কিন্তু এরকম একটা ঘটনাও ঘটছিল যে কেউ কেউ বলছিল যে হেলিকপ্টার আসছে, ওকে এখানে না করে বাইরে পাঠাবে। ওরা কিন্তু বলেছে আমরা পারবো, কনফিডেন্স। না, যে অবশ্যই, এবং সেটা এবং এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই যে সবগুলো ঘটনা যে উঠে আসলো এখানে, যে আলোচনাগুলো, সবগুলো কিন্তু মানুষকে আস্থা নিতে হবে। আমরা নবম দশম শ্রেণীর বাচ্চাদেরকে শেখাতে পারবো, কিন্তু জন আস্থা তৈরি করতে না পারলে ওই বাচ্চাটা কাজ করতে পারবে না, সিপিআর দিতে পারবে না। একেবারেই। কাজেই সবগুলো কিন্তু পাশাপাশি একই সঙ্গে ডেভেলপ করতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসা এবং আস্থা একেবারেই আমি একটা খুব উদাহরণ দেই, ছোট্ট প্রচলিত। একটা উদাহরণ। আমাদের এরকম একটা অর্গানাইজেশন আছে সিআইপিআরবি, এরা ড্রাউনিং প্রিভেনশনের উপরে কাজ করে। আমাদের দেশে তো ড্রাউনিং এর ইনসিডেন্ট অনেক বেশি। এরা কিন্তু ওই গ্রামের যে সাঁতার জানে তাদেরকে সামান্য ট্রেন্ড আপ করে ওই গ্রামে বিভিন্ন পুকুর তৈরি করে, বাঁশ দিয়ে পুকুর তৈরি করে 8 থেকে 10 বছরের বাচ্চাদেরকে কম্পালসারি সাঁতার শিখিয়ে দিচ্ছে। ইফোর্টটা কিন্তু সামান্য, যেতেও হচ্ছে না, আসতেও হচ্ছে না, ওই ট্রেনারদেরও কিন্তু এখান থেকে পাঠাতে হচ্ছে না। কিন্তু ট্রেনারদেরকে একটু শুধু শেপে এনে যে সাঁতার জানে তাকেই ট্রেনার তৈরি করে দিচ্ছে, এবং সে এরকম ট্রেনার এরকম প্রায় 4-5 লাখ কিন্তু ট্রেনিং দিয়েছে। যে একেবারে আমরা খুব যথার্থ বলেছেন, আমরা ট্রেনিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট, আমরা সেটা শুনবো প্রত্যাশা। আমি এবার প্রফেসর রেজা আপনার কাছে একটু আসতে চাই। একেবারে সংক্ষিপ্তভাবে আমরা জানতে চাই, বিশেষ করে যে ডিগ্রিটি আপনার সার্টিফিকেট কোর্সের কথা বলেছেন, সেটির বিএমডিসি রিকগনিশন নিয়ে আপনাদের কোনো চিন্তা রয়েছে কিনা? কারণ রিকগনিশন না হলে পরবর্তীতে সেটি ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হতে পারে, এবং আসলে এই কোর্সের পরবর্তীতে যে সহযোগিতার যে হাত আপনারা বাড়িয়েছেন সেটি নিয়ে আসলে প্রত্যাশাটা একটু শুনতে চাই। প্রথম প্রশ্ন হলো গিয়ে বিএমডিসির রেকগনিশনের ব্যাপারটা। বিএমডিসির সাথে রেকগনিশনের ব্যাপারে আমরা এখন কোনো ফর্মাল অ্যাপ্লিকেশন করিনি, পিওরলি বিকজ এইটা কোর্সটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা কোর্স। এটা মনাশ ইউনিভার্সিটির থ্রুতে এটা রান হচ্ছে, আর এটা ইজ ওপেন ফর এনিওয়ান। আর এটা বাংলাদেশে কেন, এটা অন্যান্য দেশেও এনিওয়ান ক্যান ডু ইট, এনরোল ইট অনলাইন অ্যান্ড ডু ইট। আর যদি আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এই কোর্সটা করে থাকি, আমি যদি এখন এটা বিএমডিসির কাছে নিতে চাই, যে আমার এই সিপিডি আওয়ার্ডসের রেকগনিশনের জন্য বলেন, বা আমার এই সার্টিফিকেশনের রেকগনিশনের জন্য, তখন এই মনাশ ইউনিভার্সিটি উইল প্রোভাইড অল দ্য নেসেসারি ডকুমেন্টস ফর ইট। সো আমরা মনে হয় আমরা এখন ওই স্টেজে আসিনি, নাম্বার ওয়ান। আগে শুরুতেই হ্যাঁ, নাম্বার টু যেটা হচ্ছে গিয়ে যে সার্টিফিকেশন প্রোগ্রামের থ্রুতে যে ইমার্জেন্সি মেডিসিনের শিক্ষার যে যাত্রাটা শুরু হলো, এটা আগে যেটা কথা হয়েছিল এমডি প্রোগ্রাম আসবে আর অন্যান্য জিনিস যেগুলো আসবে, এগুলো সব কিছুই কিন্তু লিঙ্কড আপ। আপনি একটা ছাড়া আরেকটা করাটা একটু ডিফিকাল্ট হবে। যখন আপনি আপনার ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট শুরু করে দিবেন, তারপরে বাকিটা উইল বি একেবারে এসেনশিয়ালি চলে আসবে। কিন্তু প্রথম হলো কি ওয়ার্কফোর্স শুরু করতে হবে, দাঁড় করাতে হবে। ওই জিনিসটাতে সবার সহযোগিতা থাকতে হবে, না হলে ইমার্জেন্সি মেডিসিন এগিয়ে নেওয়া যাওয়াটা ইম্পসিবল। আর ইমার্জেন্সি মেডিসিন বাংলাদেশে হ্যাজ টু বি আ স্ট্যান্ডঅ্যালোন সাবস্পেশালিটি। এটা ইন্টেন্সিভ কেয়ারের আন্ডারেও না, এটা আইসিইউর আন্ডার অ্যানেস্থেশিয়ার আন্ডারেও না, ইট ইজ সাবস্পেশালিটি বাই অ্যাট ইটস ওন রাইট। আপনাকে ছোট করে বলি, একটু আগে বলেছিলাম যে 2006 সালে ইমার্জেন্সি মেডিসিন বিকেম আ ইন্ডিপেন্ডেন্ট সাবস্পেশালিটি কোথায়? ইউনাইটেড কিংডমে। এটা হলো কি 2026, মাত্র 20 বছর আগে। কিন্তু জি, আমরা কিন্তু খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশে। একেবারে যথার্থ বলছেন, এখনো সময় রয়েছে আসলে সেটি করার। আমি ডক্টর গোলাম সরওয়ার আপনার কাছে একটু একেবারে সংক্ষিপ্তভাবে প্রত্যাশা এবং প্রত্যাশা জানতে চাই। বাংলাদেশ সম্পর্কে ইমার্জেন্সি মেডিসিনের প্রত্যাশা আপনারা কতটুকু বোধ করেন?
একসময় বাংলাদেশে আমি কাজ করতাম অস্ট্রেলিয়া যাওয়ার আগে। তো আসলে ইমার্জেন্সি মেডিসিন কেন বাংলাদেশে দরকার, সাব স্পেশালি আমি জাস্ট একটু অ্যাড করতে চাই। দেখেন, আমরা যখন বাইরের কান্ট্রিগুলোতে যারা কাজ করি ইমার্জেন্সি কনসালটেন্ট হিসেবে, আমাদের যে রোগীগুলো আসে, হ্যাঁ, আমরা কিন্তু ধরেন 75%, সামটাইমস টু ইভেন আপ টু 80% রোগী আমরা কিন্তু চিকিৎসা দিয়ে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিই। সাধারণত ফলো আপ থাকে, ওনার জিপির সাথে স্পেশালিস্টের সাথে ফলো আপ থাকে। 80% আপনার 20%, 20-5% পেশেন্ট রোগী ভর্তি হচ্ছে হসপিটালে। বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখেন, বাংলাদেশে যখন আমি কাজ করেছি ইমার্জেন্সি ডিপার্টমেন্টের রোগী আসলে পেটে ব্যথা সার্জারিতে যাও, বুকে ব্যথা মেডিসিনে যাও, রাইট? সো আলটিমেটলি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কিন্তু এরকম কিছুই হচ্ছে না ট্রিটমেন্ট ওয়াইজ। কিছু বড় হসপিটালে ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তো এখন বাংলাদেশে যেখানে 200 বেডের হসপিটাল, সেখানে 500 রোগী ভর্তি। 500 রোগীর মধ্যে আপনি স্ক্রুটিনি করেন, আপনি দেখবেন এখানে কিন্তু আপনার হয়তো 200 রোগীর ভর্তির কোনো দরকারই নাই। ডেফিনেটলি আপনি যদি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কিছু ছোট কিছু ব্লাড টেস্ট লাগে, অনেকের ব্লাড টেস্টও লাগে না, আপনি কিন্তু এই রোগীগুলোকে ট্রিটমেন্ট করে বাড়িতে ডিসচার্জ দিতে পারেন। বাংলাদেশে যদি ইমার্জেন্সি মেডিসিন একটা প্রপার সাব স্পেশালিটি হয়ে সিস্টেম হয়, এই যে হসপিটাল ওভারফ্লো, করিডোরে যে শত শত রোগী শুয়ে থাকে, বিশাল একটা চাপ কমে যায়। একেবারে আপনি খুবই সুন্দর একটি জায়গায় পয়েন্ট এইটা আমার প্রত্যাশা যে একদিন সেই দিনটা আসবে, এবং এটা হচ্ছে যাত্রা শুরু হয়। একদিন সেদিন আসবে যেখানে করিডোর রোগী থাকবে, বেডে রোগী থাকবে। ডাক্তার পাভেল, আপনার কাছে শুনতে চাই যে আসলে আগামী দিনের প্রত্যাশা ইমার্জেন্সি মেডিসিন। আগামী দিনের প্রত্যাশা তো অবশ্যই আমাদের প্ল্যান আছে, এবং ইনশাআল্লাহ আমরা রাইট ওয়েতে আগাচ্ছি। আমাদের কোর্স শুরু হয়েছে, এবং হোপফুলি আমাদের যদি সুযোগ আসে আমরা যে কমিউনিটি ফার্স্ট এইড রেসপন্ডার কোর্স, ইএমএস সিস্টেম, অ্যাম্বুলেন্স সিস্টেম, এগুলো ইনশাআল্লাহ চালু করব। আমাদের এনাফ রিসোর্স আছে, উই নিড টু স্ট্রাকচার ইট। এবং আমি মনে করি যে যেহেতু আমাদের কারেন্ট গভর্নমেন্টের পজিটিভনেস আছে, ওরা সাপোর্ট করতে চায়, উইচ ইজ এ হিউজ পজিটিভ থিংস ফর আস। সো আম হোপিং যে ইনশাআল্লাহ ইন নেক্সট 2 ইয়ার্স আমাদের দেশের প্রি হসপিটাল এবং এমার্জেন্সি সিস্টেম বেশ এগিয়ে যাবে। এবং চিলড্রেন, বাচ্চাদের জন্য নিশ্চয়ই একটা বাচ্চাদের জন্য ডেফিনেটলি এটা আমাদের প্রত্যাশা থাকলো অবশ্যই। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে, রাসেল আপনার যদি কিছু বলার থাকে একেবারে শেষ মুহূর্তে। না, আমি শুধু অ্যাড করতে চাই যে ইমার্জেন্সি মেডিসিন সাব স্পেশালি নট আন্ডার অ্যানেস্থেটিক্স অর আইসিইউ, বা একেবারে ইন্ডিভিজুয়ালি একটা স্ট্যান্ডঅ্যালোন একটা এটি প্রত্যাশা এবং হোপ, প্রত্যাশা তো হোক। আমরা একেবারে শেষ পর্যায়ে, যদিও রাজীব যদি আমাদের সাথে আমরা একটু পরেই পেয়েছি। রাজীব, আমরা একটু জানতে চাই যে বাংলাদেশে যে এত আশার বাণী, মানে আশান্বিত হওয়ার মতো কিছু কথা শুনলাম, যেটি ইমার্জেন্সি কোর্স চালু হয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, এবং একই সঙ্গে অনেক কার্যক্রম শুরু হয়েছে। মোনাশ ইউনিভার্সিটি সার্টিফিকেট কোর্স করছে। কেপিজে স্পেশালাইজ হসপিটাল থেকে ইমার্জেন্সি মেডিসিনকে আরও বেশি মানে উদ্বুদ্ধ করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, বা আপনার প্রত্যাশাটি কি? অমিত ভাই, আসলে ইমার্জেন্সি মেডিসিনের স্যারা যেভাবে ডেসক্রাইব করছেন যে এটাকে এইটাই একটা আসলে ডিপার্টমেন্ট, এই কনসেপ্ট অলরেডি আমরা ধারণ করি। আমাদের যিনি এখন ইমার্জেন্সির ইনচার্জ আছেন, উনি একজন রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড থেকে, হ্যাঁ, ইমার্জেন্সি মেডিসিন থেকে অলরেডি মেম্বার। মানে আমরা কিন্তু অলরেডি রেকগনাইজ করি যে আমাদের দরকার, এবং আমরা এমনই একজনকে এমআরকেম করা একজনকেই আমরা ইমার্জেন্সির দায়িত্ব দিয়েছি। এবং স্যারদের এই কোর্সের সময় আমাদের একজন অ্যানাস্থেটিস্ট অলরেডি এনরোল করেছেন। আমরা আসলে যেটা ফেস করি যে আমি তো হাসপাতালে এখানে রিসোর্স নিয়ে বসে আছি, কিন্তু আপনাকে যদি আমার স্ট্যাটিস্টিক্স দেখাই, প্রতিদিন আমরা আসলে বেশ একটা বড় সংখ্যক কিন্তু ব্রট ইন ডেথ রিসিভ করি পেশেন্ট, যেইগুলো আসলে সরকারের সাহায্য ছাড়া তো সম্ভব না। মানে একটা অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা কিনা ইন্টিগ্রেটেড না, এইখানে পেশেন্ট আমার কাছে যদি টাইমলি আসে, দেন আই ক্যান ম্যানেজ। অ্যাটলিস্ট যদি 50 জন বিআইডি আসে, যদি 20 জনকেও আমরা কিছু করতে পারি, কিন্তু এত মানে ডেথের থেকে ব্রট ইন ডেথই বেশি। তো আসলে একটা অপূর্ণতার জায়গা কিন্তু ওই প্রি হসপিটাল কেয়ারে রয়েই গেছে, আমরা যতই আসলে রিসোর্স নিয়ে বসে থাকি। আর আমাদের ইমার্জেন্সি মেডিসিনকে যে অস্ট্রেলিয়ার যে সিস্টেমটা আছে, মানে 4 ভাগে ভাগ করেন, আমার মনে হয় দ্যাটস ওয়ান অফ দি বেস্ট আইডিয়াস। আমরা আস্তে আস্তে ওইটা আমাদের এখানেও কোপ আপ করতেছি, যদিও ঢাকার বাইরে ইকোনমিক চ্যালেঞ্জ তো আছেই, ব্যালেন্স ইজ ভেরি ডিফিকাল্ট। তারপরেও আসলে ইমার্জেন্সি এগুলো কোনো আসলে মানে ফাইন্যান্স ইজ নট এন ইস্যু। এইভাবেই আসলে আমরা ম্যানেজ করে যাচ্ছি সোফার। পেডিয়াট্রিকটাকে আমরা আলাদা করেছি। আমরা এই যে শর্ট স্টে যেটা বলছিলেন যে ইমার্জেন্সি থেকে ট্রিটমেন্ট করে ইমার্জেন্সি থেকেই বিদায় দেওয়া, তাতে তার ফাইন্যান্সিয়াল আসলে প্রেশার কম, বার্ডেন কম পড়ে, এই জিনিসগুলো আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি। এইটা ঢাকার বাইরের হাসপাতাল হয়ে আমরা যেহেতু করতে পারছি, ঢাকার ভেতরেও পারা উচিত। এবং এটা বাংলাদেশে, পুরো বাংলাদেশে না ছড়ালে, শুধু একটা ছোট্ট দ্বীপের মতো আমি করতে গেলে তো আসলে এটার ভ্যালুটাও কেউ বুঝবে না, আর আসলে ওইটা একটা অল আউট ইফোর্টও হবে না।
জি। তো আমরা আশেপাশে যত ছোট ছোট হাসপাতাল আছে সবাইকে আমাদের নেটওয়ার্কে ইনক্লুড করার চেষ্টা করতেছি, আমরা কি করতে চাই এটা বোঝানোর চেষ্টা করতেছি। আর যেহেতু এখন আমাদের রিসোর্স পার্সন আছে, মানে যারা অলরেডি ইমার্জেন্সি মেডিসিনে ট্রেইনড অ্যান্ড যাদের ডিগ্রি আছে, তাদেরকে সামনে রেখে আমরা জিনিসটাকে ফ্লারিশ করার চেষ্টা করতেছি। এবং এই এফোর্টটা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যারদেরকে আসলে খুবই ধন্যবাদ জানাই যে তারা এই অস্ট্রেলিয়া থেকে এত ভালো থেকেও দেশকে ফিল করে আমাদেরকে একটু আসলে এনলাইট করার জন্য ওনারা এতটা এফোর্ট নিচ্ছেন, সেজন্য আসলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আর জামাল স্যার আছেন এখানে আমাদের সরাসরি টিচার, স্যারও যদি এটাতে ইনক্লুড থাকে এই কোর্সের এন্ডোর্সমেন্ট হবে, এবং আমরা যারা স্যারকে দেখে এই মেডিসিন জগতে, সার্জারির জগতে এসছি, স্যার আমাদের তো একজন আইডল ফিগার। সুতরাং আমার মনে হয় যে অনেক জুনিয়ররা এটাতে ইনক্লুড হবে, এবং এটা হলে এই মানুষকে জ্ঞান ছড়ানো ছাড়া আসলে টাইমলি পেশেন্ট পাওয়া যাবে না। সো আমি আবারও সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। যে অসংখ্য ধন্যবাদ রাজীব, খুব সুন্দর করে বললেন এবং প্রত্যাশা কথা বললেন, এবং প্রাপ্তি তো কিছু রয়েছে। তা আমরা ধন্যবাদ জানাতে চাই রাজীবকে আরেকবার, এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে যারা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে এসে। এবং প্রফেসর জামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে। অনেক ধন্যবাদ, বাট আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই ডক্টর রাজীবকে ফর এস্টাবলিশিং সাচ এ প্রোডাক্টিভ ইউনিট ইন হসপিটাল। জি, সুপ্রিয় দর্শক, আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে বিশেষ করে ইমার্জেন্সি মেডিসিন প্রত্যাশা ও প্রাপ্তি এই বিষয়ে কথা বলছিলাম। আমাদের যারা অস্ট্রেলিয়া থেকে আমাদের ইমার্জেন্সি বিশেষজ্ঞ যারা রয়েছেন, বাংলাদেশ থেকে সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনের প্রেসিডেন্ট, এবং ডক্টর রাজীব হাসান, ডিরেক্টর, মেডিকেল ডিরেক্টর, কেপিজে স্পেশালাইজড হসপিটাল, সবাই তাদের মূল্যবান মতামত দিয়েছে। এবং এই ব্যাপারটি স্পষ্ট যে এই মুহূর্তে সেটি একেবারেই প্রয়োজন যে ইমার্জেন্সি মেডিসিন শুধুমাত্র শহর কেন্দ্রিক নয়, এটি শহরের বাইরেও বিশেষ করে ডিসেন্ট্রালাইজ করাটাও কিন্তু একেবারেই সময়ের প্রয়োজন। বিশেষ করে ইমার্জেন্সি কখন আসবে এটা কেউ কখনো জানে না, কখন জানে না কে কখন দুর্ঘটনায় পতিত হবে, কার কখন বুকে ব্যথা আসবে। কাজে এই বিপজ্জনক অবস্থাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এছাড়াও রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ভূমিকম্পের বিভিন্ন রকমের আমরা শঙ্কা শুনি, এই সময়টিতেও কিন্তু ইমার্জেন্সি মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিনের এই পথ চলা আরও সুন্দর হবে, এবং যে কোর্সটি চালু হচ্ছে এবং মোনাশ ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়া থেকে যারা এসেছেন, যারা যে সহযোগিতা করছেন, সেই হাতটি আরও দৃঢ় হবে এবং সুদূর প্রসারী হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।